হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের ক্লাস 10-এ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি শঙ্খ ঘোষের লেখা যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির পুরো লাইন ধরে বিস্তারিত আলোচনা করে দেব। প্রতিটি শব্দের অর্থও তোমাদেরকে বলে দেব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং কবিতাটির যে প্রশ্ন উত্তর কীরকম হবে সে সম্বন্ধেও তোমাদের জানানো হবে। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আমরা প্রথমে একটু শঙ্খ ঘোষ সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। শঙ্খ ঘোষ ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় কবি, সাহিত্য সমালোচক এবং রবীন্দ্র বিশেষজ্ঞ ও শক্তিমান সাহিত্যিক। তিনি কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাশের উত্তরসূরি ছিলেন। তার প্রকৃত নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ। এগুলো জাস্ট তোমাদের জানানোর জন্য, কারণ যার কবিতাটি তোমরা পড়ছো বা যার গল্পটি তোমরা পড়বে ওনার নিয়ে একটু যদি তোমরা জেনে রাখো তো ভালো লাগবে আর কি কবিতাটি বা গল্পটি পড়তে, এবং তোমাদেরও কিছু তথ্য জানা হয়ে যাবে এ বিষয়ে। ওনার মাতার নাম ছিল অমলাবালা আর পিতা সুশিক্ষক বাংলা ভাষার সম্মানিত বিশেষজ্ঞ মনীন্দ্র কুমার ঘোষ। তিনিও শিক্ষকতা করেছেন সারা জীবন, তিনিও একজন টিচারই ছিলেন। আর শঙ্খ ঘোষের এই যে কবিতাটি, এই কবিতার একটুখানি তোমাদেরকে আমি বলে দেব এই কবিতার বিষয়বস্তু। এই বিষয়বস্তু হচ্ছে কবি শঙ্খ ঘোষ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার যে সমাজ ব্যবস্থার সংকট মুহূর্তের এক প্রতিচ্ছবি তিনি ফুটিয়ে তুলেছেন। কবিতার মধ্যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে বিপন্ন যে মানুষের কথা তিনি তুলে ধরেছেন তাই স্পষ্টভাবে কিন্তু কবিতার মধ্যে লক্ষ্য করা যায়। চলো আমরা কবিতার লাইনগুলো পড়ি এবং প্রতিটি লাইনের অর্থও বুঝি। প্রথম লাইন রয়েছে, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। অর্থাৎ বলছে আমাদের ডান দিকে রয়েছে ধস, আমি ডান দিকে যেতে পারছি না, সেখানে রয়েছে ধস, ডান দিকে গেলেই তো মারা যাব, ধস রয়েছে। আমাদের, তাহলে আমি কি করব, বাঁ দিকে যাব। আমাদের বায়ে গিরিখাত, আমি বাঁ দিকেও যেতে পারছি না, বায়ে গিরিখাত রয়েছে, আমি তো গভীর গিরিখাতে পড়ে যাবো, তাহলে তাও মারা যাব। আমি ডান দিকেও যেতে পারছি না, বাঁ দিকেও যেতে পারছি না, তাহলে আমি কি করব না, তাহলে আমি এক জায়গাতে দাঁড়িয়ে থাকব। কিন্তু আমাদের মাথায় বোমারু, বোমারু অর্থাৎ যেই মানে আকাশটাও আমাদের নিরাপদ নয়, সেখানে বোমারু বিমানের কিন্তু আনাগোনা চলছে, সেই বোমারু ছুটছে ওপর থেকে, আমি এক জায়গাতে দাঁড়িয়েও থাকতে পারবো না। তাহলে আমি ছুটি, দৌড়াই, কিন্তু ছুটতেও তিনি পারবেন না, কারণ পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি অর্থাৎ কিন্তু বরফ বা তুষার, তার বাঁধ রয়েছে পায়ে পায়ে। তাহলে আমি দৌড়াতেও পারছি না, ডান দিকে যেতে পারছি না, বাঁ দিকে যেতে পারছি না, আমার মাথার ওপরটাও মানে নিরাপদ নয়, তাহলে কি করব? আমাদের পথ নেই কোনো, বলছে আমাদের আর কোনো রাস্তা নেই, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের ঘরও নেই, ঘরও গেছে উড়ে, অর্থাৎ ঘরও কিন্তু ধ্বংস হয়ে গেছে। তাহলে আমরা এখন কি করব? আমাদের তো কোনো রাস্তা নেই, আমরা তো বিপন্ন। আমি তো কবিতার শুরুতেই তোমাদের সাথে আলোচনা করলাম যে এখানে কবিতার মধ্যে কবি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে বিপন্ন মানুষের কথা কিন্তু তুলে ধরেছেন। কবি ছিলেন শঙ্খ ঘোষ, কিন্তু সমাজ সচেতন কবিই ছিলেন। আর ওনার এই লেখা কবিতাটার মধ্যে পুরোপুরিভাবে ফুটে উঠেছে সমাজের যে সংকটময় মুহূর্তের প্রতিচ্ছবি। চলো আমরা নেক্সট লাইন দেখে নেব। আমাদের শিশুদের সব অর্থাৎ মৃতদেহ, তালবস্য ব আছে, এটা লক্ষ্য করবেন, ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আয় আরও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ শিশুরা দেশের সম্পদ,
ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ দেশের কান্ডারি তারা। অথচ বর্তমান নৈরাজ্যকতায় কিন্তু ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। সে মানুষদের এই ভবিষ্যৎ প্রজন্মকে আগলে রাখার কথা তারাই বিনষ্ট করছে। কিছু সাম্রাজ্যবাদী ক্ষমতালোভী মানুষেরা তাদের কায়েমি স্বার্থ চরিতার্থ করতে শিশুদের ওপরও নখর থাবা বসাতে পিছপা হচ্ছে না, ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে। তা দেখে ব্যথিত হয়ে শঙ্কিত কবিচিত্ত তুলে ধরেছেন এই নির্মম ছবি, এই নির্মম দৃশ্যের কথা তিনি এখানে কিন্তু ফুটিয়ে তুলেছেন। নেক্সট রয়েছে আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। অর্থাৎ ইতিহাস বলতে যেমন অতীত কাহিনী বা পুরাবৃত্তকে বোঝায়, তেমনি ইতিহাস হলো মানব সভ্যতা তথা কোনো জাতির সভ্যতা বিকাশের ক্রমোন্নতির পর্যায়। সেই ইতিহাসেই নিহিত থাকে ঐতিহ্য। কিন্তু ইতিহাসে নিয়ন্ত্রণা শক্তি যদি হয়ে ওঠে কোনো ক্ষমতাসীন গোষ্ঠী, সে ধর্মীয়, রাজনৈতিক বা অন্য কোনো সম্প্রদায়, তখন ঘটে ইতিহাসের বিকৃতি। বিকৃতি শব্দটির অর্থ বলে দিই। বিকৃতি অর্থাৎ মানে খারাপ দিকের পরিণতি কথা এখানে তিনি বলতে চেয়েছেন। নষ্ট হয়ে যাচ্ছে সেই ইতিহাস। ঐতিহ্যের এই অগৌরবের আবর্তে ভবিষ্যৎ ও কলঙ্কের সাক্ষ্য বহন করে বয়ে চলে। কবি যখন আলোচ্য কবিতায় লিখছেন যে আমাদের ইতিহাস নেই, তখনই প্রকাশ পাচ্ছে সাম্রাজ্যবাদী শক্তির ওপর এক নগ্ন রূপ, ঐতিহ্যের বিকৃতির কথা, ইতিহাসের মিথ্যাচারের কথা। আমরাও তবে এই মুহূর্তে এটা বললাম, পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী হয়তো পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। অর্থাৎ আমরা যে সাধারণ মানুষের যারা প্রবাহমান জীবন ধারণের সবচেয়ে চলমান ঐতিহ্যের রূপ, তারাই কিন্তু ইতিহাসের পাতায় সবচেয়ে উপেক্ষিত, বঞ্চিত। মানে আমাদের কোনো ইতিহাসের পাতায় নাম নেই। সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ এত খেটে যেটাই বানাক না কেন, তাদের কিন্তু নাম থাকে না, সেখানে স্থান পাবার কোনো যোগ্য নেই। তা কারা স্থান পায়? সম্রাট, রাজারা, তাদের কথাই আমরা ইতিহাসে পড়ে থাকি। সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষের কিন্তু কোনো উল্লেখ ইতিহাসে পাওয়া যায় না। আর ওই লাইনটা আছে আমরা ভিখারি 12 মাস। এই কথা আসলে তথ্য বিকৃতি বা স্বার্থান্ধ ব্যক্তিদের বানানো একমাত্রিক ইতিহাস, সুখের ইতিহাস। সেই ইতিহাসে কিন্তু আমাদের চোখ ঢাকা, আমরা প্রকৃত সত্যের নাগাল পাই না। সাধারণ মানুষেরা যারা সভ্যতার চালিকা শক্তি, তাদের কথা জানতে পারি না। তারা সমাজের বঞ্চিত, শোষিত এবং অবাঞ্ছিত মানুষ। তাই তাদের ইতিহাসটা হয়ে আছে উপেক্ষার বা বঞ্চনার। শুধু একটি দেশে নয়, যুগের ইতিহাস দেখলে নানা দেশের মানুষেরই একই চিত্র কিন্তু ধরা পড়বে। আর এই বিকৃতির ইতিহাসেই আপামার সাধারণ মানুষও মেনে নিয়ে চলছে। নেক্সট আমরা দেখে নেব, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই তবুও তো কজন আছি বাকি, আয় আরও হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। এখানে সাধারণ মানুষ চিরকাল কিন্তু নিজের আত্মসুখ বিসর্জন দিয়ে পৌরাণুকরণে ব্যাপৃত থেকেছে। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতাও তাদের নেই। এমনকি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলেও যে সচেতন মনোভাব থাকা দরকার, তাও কিন্তু তাদের মধ্যে নেই। কবি এখানে সাধারণ মানুষের মনোভাবে ভিখারি দশার সঙ্গে তুলনা করেছেন, এবং তাই ওই আগের লাইনে আমরা পড়েছিলাম, তাই কবি এখানে বলতে চেয়েছেন যে আমরা ভিখারি 12 মাস। সাধারণ মানুষ স্বভাবতই শান্তিপ্রিয়, সহজ সরল জীবনযাপনে তারা অভ্যস্ত, কিন্তু দেখা যাবে তারাই চিরকাল ক্ষমতাহীন থেকে প্রকৃতির কাছে বিপর্যস্ত। তাই কবি সাধারণ মানুষকে অসহায় অবস্থায় বিচ্ছিন্নভাবে না থেকে একত্র সহাবস্থানের মধ্য দিয়ে ঐক্য, মৈত্রী, সহযোগিতার ভিত্তিতে আগুয়ান হওয়ার কথা বলেছেন, বাঁচার পথ দেখিয়েছেন। বৃহত্তর কর্মযোগে কিন্তু
একক চলায় সার্থকতা নেই, প্রয়োজনে সংবদ্ধতার ঐক্যর। ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ না করে কবি বলতে চেয়েছেন ভবিষ্যতের জন্য লড়াই করার অঙ্গীকারের কথা। সেই অঙ্গীকারের বাণী, সংহতি, পারস্পরিক সহচর্য, হাতে হাত রেখে চলা। কবি চান মানুষের সংগ্রাম, মানুষের প্রতিবাদ, তার জন্য দরকার একত্র সহাবস্থান। সংঘবদ্ধতায় সমস্ত বিপর্যয় দূর করার চরম অস্ত্র বলে কবি এখানে কিন্তু ইঙ্গিত করেছেন। তাই কবি বলেছেন যে আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতার মধ্যে কবি যে সমাজ ব্যবস্থার এক চিত্র ফুটিয়ে তুলেছেন তা থেকে আমরা বুঝতে পারি কবি একজন সামাজিক প্রিয় কবি ছিলেন। এবং এই কবিতার প্রতিটি লাইনের অর্থ যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে। আর তোমাদের যদি সাহিত্য সম্পর্কে কোনো রকম ভিডিও চাই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো।